আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি রাত ৮টা পর্যন্ত স্থগিত। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে কেবল জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসকরা। চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের দলে ঠাঁই নেই বিএনপি নেতাদের হুঁশিয়ারি। স্বৈরাচারী সরকারের পরাজিত শক্তি অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ। জাতীয় ঐক্য গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত দেবে জনগণ, মন্তব্য। এবং অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে পরিবেশ প্রতিবেশ রক্ষার তাগিদ। মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আজ রাত ৮টা পর্যন্ত জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসকরা। তবে হাসপাতালে কমপ্লিট শাটডাউন শিথিলতার এই সময়ে বহির্বিভাগে রোগী দেখা সহ রুটিন কাজ করছেন না তারা। আগামী ৭ দিনের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। হামলার ঘটনায় বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুরকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। মধ্যরাতে আরেক রোগীর মৃত্যুর ঘটনা ছাড়াও হাসপাতালের ভেতরে এক রোগীকে কুপিয়ে মারধরের ঘটনায় শঙ্কিত চিকিৎসকরা হাসপাতাল প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা নিশ্চিতের আলটিমেটাম দেয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব চিকিৎসকরা হাসপাতালের রুটিন সেবা বন্ধ করে দেয়। জরুরি বিভাগে সীমিত পরিসরে চলা চিকিৎসা সেবা কার্যক্রম দুপুর ১২টার পর বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বিক্রমপুর থেকে এখানে আসলাম, এখানে আইসা টিকিট বন্ধ, সব চিকিৎসা কার্যক্রম বন্ধ। তা আমি আসার পরে এখানে আমি এতক্ষণ ঘুরছি, কোনো টিকিট কাউন্টারই ওপেন নাই। তা আমি কিভাবে সার্ভিস পাবো? আর প্রত্যেকটা মানুষ তো এখানে বাইরে হাই হুতাশ করতেছে, কান্নাকাটি করতেছে। রোববার বেলা ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে ৪ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে নিউরোসার্জারি চিকিৎসক সহ ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসকদের সাথে প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দিব, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এ সময় চিকিৎসকদের পক্ষে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সহ স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও চিকিৎসক সুরক্ষা আইনের জোর দাবি জানানো হয়। সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না, 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ার করে বিএনপি নেতারা বলেছেন সুযোগ সন্ধানী ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে দলটি সতর্ক।
চ্যানেল আইকে তারা জানান, স্বৈরাচারী সরকারের পরাজিত শক্তি দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে সন্ত্রাসী কর্মে লিপ্ত রয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তির স্বাদ পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে চাঙা দলটি। বিএনপি যখন রাষ্ট্র সংস্কার ও দল গোছাতে ব্যস্ত, সে সময় দখল, লুটতরাজ ও নানা অপকর্মে লিপ্ত হয়ে একটি মহল দলের ভাবমূর্তি নষ্টে তৎপর। এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান নেতারা। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ, বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি এগুলো হবে না। তার নির্দেশেই আমরা আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেগুলোর জন্য না হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। দলের যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা দলীয়ভাবে আইনগতভাবে সে ব্যবস্থা নেব, দলীয়ভাবে মেনে সেটা নেওয়া হবে। আমরা সেটা প্রতিবাদ করছি যে এটা কিছুতে হওয়া উচিত না। এটা কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে যেগুলো ছাত্রও না, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান না করানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের দলের নাম ভাঙে কেউ যদি অন্যায় করে, সেটা যদি আমাদের দলের লোকও হয়, আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কোথাও কোথাও আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা এই মুহূর্তে মানে যারা বিশৃঙ্খলা করবে এমন লোকজনকে নিয়ে পার্টির দল ভারী করতে চাই না আমরা। ষড়যন্ত্রের কথাটা এখানে অটোমেটিক চলে আসে যে আওয়ামী লীগ, এটাও আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় মানুষের কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখের সন্ধ্যা থেকেই কিন্তু আমাদেরকে একটু কড়া নির্দেশনা দিয়েছিলেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে, চাঁদাবাজি, দখলবাজি বা মানুষের উপর অন্যায় অবিচার করার, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু বহিষ্কারের নির্দেশনা দিয়েছে। দলটির নেতারা মনে করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জনগণের মধ্যে বিভেদ দূর করতে বিভিন্ন দল নিয়ে জাতীয় ঐক্য গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্য ও ন্যায়ের, যেখানে সবাই নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করবে। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত দেবে জনগণ। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। আগামীতে ধর্মবর্ণ নির্বিশেষে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ দেখতে চায় জামায়াতে ইসলামী। এজন্য বিভিন্ন দল নিয়ে জাতীয় ঐক্য করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তো দল তো একটা না যে সব একমত হবে, ভিন্ন কিছু পলিসি আছে বলেই তো সে একটা পৃথক দল হয়েছে। সেজন্য এই ভিন্নতা রেখেও ইসলামিক কমন ইস্যুতে মুসলিম উম্মার আস্থার জায়গায় নিয়ে আসার জন্য, ইসলামিক ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি, একটা ভয়েস হতে পারি, জনগণের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, অনৈক্য দূর করতে পারি। এই জন্য ইসলামী দলগুলোর ঐক্যের চেষ্টা জামাত ইসলামী করছে। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিয়ে তিনি বলেন, কোনো দল নিষিদ্ধ করা জামাত সমর্থন করে না। জনগণের উপরে যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে জুলুম করেছে, অত্যাচার করেছে, চাপিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, মানুষের ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, পার্সোনাল ক্যারিয়ার তছনছ করে দিয়েছে, এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে যে সেই শক্তি, সেই অত্যাচারী শাসকরা আবার এই দেশ পরিচালনার রাজনীতিতে সুযোগ দেবে কি দেবে না, এটা জনগণের হাতে আমরা ছেড়ে দিলাম। জনগণই সিদ্ধান্ত নেবে। সংখ্যালঘুদের হামলার সাথে জামাত কখনো জড়িত ছিল না উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, বাম, ডান ও নারীদের অধিকারে বিশ্বাসী তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশের বন্যা দুর্গত জেলাগুলোর সবথেকে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া শুরু করেছে রেড ক্রিসেন্ট। ঢাকায় আন্তর্জাতিক সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ খুবই জরুরি। এনামুল কবির উপমের রিপোর্ট। এখনও বানের পানিতে ডুবে আছে দেশের পূর্বাঞ্চলের 11 জেলার মানুষ। সম্পদ আর প্রাণহানি ছাড়াও অবর্ণনীয় দুর্ভোগে বানভাসী মানুষ। কয়েক যুগেও এমন বন্যা দেখেনি ফেনী লক্ষ্মীপুরের মানুষ। আটকে পড়া মানুষদের উদ্ধার করা গেলেও দুর্গম এলাকায় আটকে আছেন অনেকে। সেসব এলাকাতেই এখন রেড ক্রিসেন্টের
উদ্ধার তৎপরতা। প্রথম হচ্ছে উদ্ধার কার্য, দ্বিতীয়ত হচ্ছে ডিস্ট্রেস লোকজনদেরকে খাদ্যদ্রব্য সংগ্রহ করা, তৃতীয় পর্যায়ে যেটা আসছে, যেটা বন্যার পানি কমে যাওয়ার পর থেকে রিহ্যাবিলিটেশনের বিষয়টি চলে আসবে। আমরা এই মুহূর্তে আমাদের কার্যক্রম 11টা ডিস্ট্রিক্টে প্রায় 60 লক্ষ লোকের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এবং ফ্যামিলি হচ্ছে প্রায় 13 লক্ষ ফ্যামিলিতে। দুর্গম এলাকায় বন্যার সাথে যুদ্ধ করে এখনও যারা বেঁচে আছেন তাদের ত্রাণ সাহায্য ছাড়াও দরকার চিকিৎসা ও পুনর্বাসন কাজ। এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ড্যামেজ অ্যাসেসমেন্টের বিষয়টি। প্রত্যন্ত অঞ্চলের আমাদের ফোকাসটা বেশি আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, এটা এক ধরনের রোড বায়াসড হয়ে যাচ্ছে। বাট আমরা ফোকাস করতেছি আমাদের যে ভলান্টিয়ার নেটওয়ার্কটা আছে তাদের মাধ্যমে আমরা সেই এলাকা পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার ফেনী ও লক্ষ্মীপুরের বানভাসী এলাকা পরিদর্শনে যাচ্ছেন রেড ক্রিসেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশ রক্ষা করে অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়া 2 দিনের নদী বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে সেখানকার অভিজ্ঞতা দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অংশীজনেরা। সে সময় পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নদীভিত্তিক অর্থনীতি, ইকো ট্যুরিজম সহ আদিবাসী সম্প্রদায়ের জীবনাচার তুলে ধরা হয়। আলিমার রাজির রিপোর্ট। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমাধানে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় 2 দিনের নলেজ এক্সচেঞ্জ রিভার কনফারেন্স 2024 আয়োজনের প্রথম দিন দেশটির পার্বত্য অঞ্চলের পেরাকের ইপোতে 22 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি নদী ঘিরে গড়ে ওঠা 6টি আদিবাসী গ্রামের প্রকৃতি ঘনিষ্ঠ জীবনাচার ও জীবনমান উন্নয়নের নানা উদ্যোগ পরিদর্শন করেন অংশীজনরা। অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসাবে তুলে ধরা হয় বাস্তুতন্ত্র রক্ষা করে ইকোট্যুরিজম ও নদীভিত্তিক অর্থনীতির সময়োপযোগী নানান ধারণা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সকল পক্ষের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রকল্প ও প্রযুক্তিতে গুরুত্বারোপ করেন অংশীজনরা। So this KERC is the second time we are organizing with Bangladesh team after 2022. The first day is focuses in Kayodi Tonggang, where this is more about the ecotourism community. This is our indigenous community. And the second day is we're going to do it in Ipoh city itself, where we're going to focus on the forum and also paper sharing from delegates from Bangladesh as well as from Malaysia. So we hope that this will be a very good networking platform. What we did today is we exposed to our delegates how a river economy can be formed using nature-based solution. In addition to the chalet, we also have this mountain bike eco-trek. And as we know that river sustainability cannot sustain without education, and we are very happy to welcome delegates from Bangladesh. মালয়েশিয়ার পরিবেশ বান্ধব উদ্যোগগুলো দেশে বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পর্যটন এবং অর্থনীতিতে গতি আসবে বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। কুয়ালালামপুর থেকে ইপোতে এসেছি প্রায় 200 কিলোমিটার দূরে, এবং এখানে একটি আদিবাসী গ্রাম ঘুরে ঘুরে দেখলাম। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এখানে নেচার বেসড কিছু সলিউশনের ব্যবস্থা করা হয়েছে। 70% পানির কিন্তু উৎস হচ্ছে এই পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি নদী। মানুষ বলি আর প্রাণী বলি, পানি ছাড়া কিন্তু কোনো জীবন কিন্তু বাঁচা সম্ভব না। নেচারকে কেন রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং তাদের পাশে থেকে তাদের শেখানো হচ্ছে, এবং যে কাজটি আমরা বাংলাদেশেও কিন্তু আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। বাংলাদেশেও কিছু কাজ যে হয় না তা না, হচ্ছে। এভাবে একেবারে ইন্টেন্সিভলি আমাদেরও বাংলাদেশে আদিবাসীদের পাশে দাঁড়াতে হবে, কারণ পাহাড় কিন্তু আমাদের খুব বেশি নেই। সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ যেমন এই পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে, আমাদের প্রাণীগুলোরও প্রয়োজন আছে,
আমাদের এই নদ নদীর প্রয়োজন আছে, গাছপালার প্রয়োজন আছে, সব কিছুর কিন্তু প্রয়োজন আছে এবং এই সব কিছুর প্রয়োজনটা আমরা যত বেশি জানাতে পারবো, সচেতনতা বাড়াতে পারবো, তত কিন্তু আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজনের সহযোগী নদী পরিব্রাজক দল, RDRC এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। আলিমাল রাজি, পেরাক, মালয়েশিয়া। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য দর্শক ফিরে এলাম বিরতির পর। গাজার রাফা অঞ্চলে একটি সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। জিম্মিদের মুক্ত করে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। নিহত জিম্মিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেখানকার বাসিন্দারা খাদ্য, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই জীবনযাপন করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা উচিত। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,738 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে বন্যার পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। এখনো বন্যার কবলে জেলার প্রায় 92% ফসলি জমি। দীর্ঘস্থায়ী বন্যায় জেলার কৃষি খাত প্রায় শতভাগই ক্ষতিগ্রস্ত। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বগুড়ার শেরপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করায় পানিবন্দী হয়ে পড়েছে মির্জাপুর ইউনিয়নের 9টি গ্রামের মানুষ। ভয়াবহ জলাবদ্ধতায় হুমকিতে প্রাণ প্রকৃতি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। বারবার আবেদন করলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। দর্শক, এবারে খেলার খবর।